স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে গতকাল। বাংলাদেশ দলে ফিরেছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মতো ক্রিকেটার। তারা আসলে কোন ক্রিকেটারের বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন এগুলো নিয়ে কিন্তু গতকালকে নির্বাচকরা কিছু বলেননি। তবে আজকে কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কথা বলেছেন তাদের নিয়ে। এই বিষয়টি আলোচনা করার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ দলে ফিরেছেন সোহান, এটা আসলে অনেক দিনের দাবি। তার ফেরাটা আসলে এশিয়া কাপ দিয়ে হচ্ছে। এর আগে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবো, সেই সিরিজটাতেও আসলে সোহানকে রাখা হয়েছে। একই স্কোয়াড, জাস্ট ব্যাকআপ যে ক্রিকেটাররা আছেন তারা বিবেচিত হবেন এশিয়া কাপের জন্য। স্কোয়াডটা আসলে ওভারঅল কীরকম হয়েছে আপনার? আমার মনে হচ্ছে বেস্ট পসিবল স্কোয়াড এখন এটা টি-20 টিমের বাংলাদেশের জন্য। কারণ আপনি দেখবেন যে স্কোয়াডটা আসলে আছে সোহান এবং সাইফ এডের আগে যে স্কোয়াডটা ছিল, এই স্কোয়াডে কিন্তু শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়েছে। সো এই যেই টিমটা টি-20তে রয়েছে সেটাতে কিন্তু একটা রিদমটা কিন্তু খুব ভালো। আপনি দেখবেন যে আমাদের একটা ভালো একটা ওপেনিং জুটি রয়েছে, একটা ওয়ান ডাউনে থাকা একটা ভালো ব্যাটার রয়েছে যিনি দলের ক্যাপ্টেন লিটন দাস। এরপরে আমরা কিন্তু নাইম শেখকে আসলে ট্রাই করেছিলাম যে 4-এ খেলিয়ে বা ওপেনারদের ব্যাকআপ হিসেবে, সেই জায়গাটাতেই সাইফ হাসানকে নেওয়া হয়েছে। যদিও সাইফ হাসানের যে টি-20 ক্যারিয়ারটা খুবই সমৃদ্ধ সেটাও বলা যায় না, কিন্তু আপনার এখনকার সময় অনুযায়ী তিনি নিয়মিত হচ্ছে এই যে অন্যান্য সাইটগুলোতে টি-20 খেলছেন। এই যে গত টপ এন্ড যে আজকে শেষ হলো সেখানেও কিন্তু তিনি খেলছেন, যদিও তার পারফরমেন্সটা অত বলার মতো না। এর আগে কিন্তু সাইফ কিন্তু গ্লোবাল সুপার লিগে খেলেছেন রংপুরের হয়ে। এর আগের যে আসরটা লাস্ট না, এর আগের আসরটাতে সাইফ কিন্তু খুবই ভালো ব্যাটিং করেছিলেন। রংপুর রাইডার্স যে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে সেটাতেও কিন্তু তার অবদান আছে। তিনি আসলে ব্যাকআপ হিসেবে গিয়েছিলেন, তবে পারফরমেন্স দেখিয়ে কিন্তু একাদশে কিন্তু জায়গাটা নিয়মিত করে রেখেছিলেন। লাস্ট বিপিএলেও কিন্তু তার প্রতি আস্থা রেখেছিল ফ্র্যাঞ্চাইজি। এটা আসলে একটা প্রতিদানই বলা চলে। এবারও কিন্তু গ্লোবাল সুপার লিগে কিন্তু খেলেছিলেন। সাইফের পারফরমেন্সটা যদি বলি, গ্লোবাল সুপার লিগে 3 ম্যাচে 84 রান করেছেন। তারপরে যে টপ এন্ড সিরিজটা আজকে যেটা শেষ হলো সেখানে কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা আহামরি কিছু না হলো। ফার্স্ট ম্যাচটাতে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, তবে বাকি ম্যাচগুলোতে খুব একটা পারফরমেন্স কিন্তু দিতে পারেননি। তিনি 6 ম্যাচে 132 রান করেছেন। আমি যদি ওভারঅল বলি, দেখেন উনি সব মিলে টি-20 খেলেছেন 75টা, 71 ইনিংসে তার 22 গড়ে 114 স্ট্রাইক রেটে ব্যাটিং রান করেছেন 1473। এই যে স্ট্রাইক রেটটা কিন্তু আসলে আহামরি কিছু না। টি-20 এখনকার যুগে যে লেভেলে টি-20 হয় সেই লেভেলে কিন্তু না। কিন্তু আজকে আপনি বলছিলেন যে সিলেক্টররা এক্সপ্লেইন করেছে যে কী জন্য তাদেরকে নেওয়া হয়েছে। সাইফের ব্যাপারটা তারা যেটা বলেছে যে সাইফ আমি যদি ধরি তরকারির আলুর মতো, কারণ সে দেখবেন যে বলেছেন যে 1 থেকে 4-এর মধ্যে ব্যাটাররা যদি কেউ ইনজুরিতে পড়ে বা তাকে যদি কোনো জায়গায় সেট করা হয়, তিনি কিন্তু এই সবগুলা পজিশনে খেলার জন্য ওপেনিং থেকে 4 নম্বর তিনি খেলতে পারবেন। সো এইটা কিন্তু অনেক বড় একটা। আপনার নিশ্চয়ই মনে আছে নাইম শেখকে যখন 4-এ নামানো হয়েছিল, নাইম শেখ কিন্তু বলেছিল আমি 4-এর জন্য প্রস্তুত না, আমি যদি দর্শকরাও কিন্তু খুবই অবাক হয়েছিল এরকম একজন ওপেনিং ব্যাটারকে আমরা আসলে 4-এ দেখবো কখনো ভাবিও নি। আবার নির্বাচকরাও কিন্তু তাকে 4 নম্বরে ব্যাটিং করার জন্য বিবেচনাতেও বাধ্য হয়ে কিন্তু নামাতে হয়েছিল। সো এই জায়গাটায় যদি এরকম একটা প্লেয়ারকে আসলে খেলানো যায় যে সবগুলো পজিশনে কমফোর্টেবল ব্যাকআপ হিসেবে, আরেকটা যেটা বড় গুণ হচ্ছে তিনি 2-3 ওভার বোলিং করে দিতে পারবেন, যেই জিনিসটা আসলে একটা টি-20তে অনেক সময় কাজে লাগে। আপনার ব্যাকআপ একজন স্পিনার যদি থাকে যিনি ব্যাটিংও করেন টপ অর্ডারে, সেটা যদি নিয়মিত করতে পারেন সেটা কিন্তু একটা ভালো গুণ। সেই বিষয়গুলো নজরে রেখেই কিন্তু আসলে সাইফকে নেওয়া হয়েছে। এখন সাইফের দায়িত্ব হবে যে তাকে আসলে যেই রোলে নেওয়া হয়েছে তিনি যদি সুযোগ পান সেইটা আসলে সেইভাবে সার্ভ করা। আপনি অনেক সময় দেখবেন যে টি-20তে সবসময় যে আপনার হার্ড হিটিং করতে হবে এরকম না। আপনার এক পাশে যদি আরেকজন হার্ড হিটার থাকে, রোল থাকে, হ্যাঁ, যদি হার্ড হিটিং একজন ব্যাটার থাকে, সে যদি হিট করতে থাকে, আরেকজন যদি উইকেটটা ধরে রাখে, সে যদি উইকেটে থাকতে পারে সেও কোনো না কোনো বলে আসলে হিট করবে। আর বাংলাদেশের এখন যে এলিভেনটা আছে সেই এলিভেনটাতে তাওহিদ হৃদয় এই ডুয়েল রোলটা কিন্তু পালন করতে পারেন। তিনি আসলে ইনিংসটা টেনে নিতেও পারেন, আবার যখন দরকার হয় তখন শটও খেলতে পারেন, প্রয়োজন কিন্তু মেটাতে পারেন দলের। সো এই দিকটাতে তিনি আসলে ভালো একজন ব্যাকআপ এজ এ বোলার হিসেবে স্পিন বোলিংটা করে আসলে তিনি ঘরোয়া ক্রিকেটে কিন্তু নিয়মিতই বল করছেন, নিয়মিত উইকেট পাচ্ছেন। আমার মনে হয় যে এই রোলটাই তাকে আসলে জাতীয় দলের জন্য একটা লাইফ লাইন দিয়েছে। এটা আসলে এটাই যে এখন আপনি নাইম শেখের চেয়ে যদি আরেকজন কাউকে দল নিতে চান, হয়তো সাইফ হাসানই হচ্ছে সে বেস্ট অপশন। হ্যাঁ, সো সেই হিসেবে আমার মনে হয় যে তার ইনক্লুশনটা খারাপ না। কারণ বেস্ট 11-এ তিনি যদি নাও থাকেন, মানে
তাকে আসলে যেই জন্য নেওয়া হয়েছে হয়তো সেটা তিনি সেই পারপাসটা তিনি সার্ভ করতে পারবেন। তবে আরেকজন ক্রিকেটার নুরুল হাসান সোহান, তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন, তবে সেটা টি-20-তে খুব একটা ভালো না। তিনি রংপুরের গ্লোবাল সুপার লিগ জয়ী ক্যাপ্টেন, লাস্ট বিপিএলটাতে তিনি ক্যাপ্টেন্সি করেছেন দলটার। তিনি ঘরোয়া সবগুলাতেই মনে করেন যে এই টিমেও যদি তাকে দেওয়া হয় ভালোই করেন থাকেন। এই টপ এন্ড সিরিজটাতেও তিনি আসলে ক্যাপ্টেন্সি পেয়েছিলেন। তবে ব্যাট হাতে আমি যদি বলি, নুরুল হাসান সোহান 6 ইনিংসে তিনি 115 রান করেছেন। কোনো 15-এ এখানে একটা 33 রানের ইনিংস আছে, আর একটা 35 রানের ইনিংস আছে। এই ইনিংসগুলো আসলে মানে কেমিও বলতে পারেন, দলের প্রয়োজনে হুটহাট মানে একটা ভালো একটা ইনিংস খেলে দিয়ে চলে গেলাম, মানে দলের স্ট্রাইক রোটেট যতটুকু করা উচিত সেটা আসলে করে দিয়ে এটা কাজে লাগে। বাংলাদেশ টিমেও আসলে এই কাজটা করেন জাকের আলী অনেক, হয়তোবা তার রিপ্লেসমেন্ট ধরা হচ্ছে তাকে। কারণ এটার একটা কারণ আছে, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে গত সিরিজে বা শ্রীলঙ্কা সিরিজে মনে হয় যে তিনি ইনজুরিতে পড়েছিলেন, তার ব্যাকআপ হিসেবে কিন্তু আসলে তেমন কেউ ছিল না। আপনি মেহেদী হাসান মিরাজ ছিল দলে, কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু আসলে টি-20 সুলভ খেলাটা আসলে খেলতে পারেন না। সেই ক্ষেত্রে নুরুল হাসান সোহানকে নিয়ে আসলে অনেকদিনই কথা চলে। তার স্ট্রাইক রেট আমি দেখলাম যে 120-এর নিচে, কিন্তু এই যে তিনি যে ক্যামিও ইনিংসগুলো খেলেন, তিনি শেষে এসে আমরা কিন্তু দেখেছি যে তিনি মানে এক ওভারে 2-3টা ছক্কারও রেকর্ড আছে, বা কম বলে একটা ক্যামিও বড় ইনিংস খেলার একটা ভালো রেকর্ড রয়েছে। তিনি এখন জাকেরকেই আসলে বেস্ট 11 হয়তো রাখা হবে, কিন্তু জাকেরের জায়গায় যদি কাউকে রিপ্লেস করা হয়, কারণ এখানে জাকের লিটন দুজনই কিন্তু উইকেট কিপার ব্যাটার। এখানে সোহান যদি থাকে, জাকের যদি না থাকে, সোহানকেও কিন্তু আসলে আপনি উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতে পারবেন। যদিও লিটন দাসই আসলে উইকেট কিপিং করে থাকেন, করবেন তিনি আসলে গেমটা ভালো বুঝেন, মানে উইকেট কিপিং থাকলে আসলে এই জায়গাটা ছাড়তে চাইবেন না। এর আগে কিন্তু একটা মানে গুঞ্জন ছিল, লিটন কুমার দাস আসলে একজন উইকেট কিপার ব্যাটারকে একাদশের সুযোগ দিচ্ছিলেন না। তিনি একটু ইনজুরি ছিল, তিনি কি বলেছিলেন যে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেললে আমি হয়তো খেলতে পারি, কিন্তু সেখানে আসলে লিটনে উইকেট কিপিংটা করতে চেয়েছেন, এই জন্য জাকেরকে আসলে ড্রপ করা হয়েছিল। যদিও তার একটু ইনজুরি ছিল, পরে আবার তিনি ব্যাক করেছেন। এখন লিবু ভাই কিন্তু এটাই বলেছেন যে জাকেরের জায়গায় একজন যদি রিপ্লেসমেন্ট আছে, তিনি হচ্ছেন সোহান। এখন সোহানেরও আসলে আমরা সোহানের মনে হয় যে অনেক টাইমটুকু আমরা আসলে পাইনি তাকে। এখন এই দিকে এসে বড় টুর্নামেন্টে নেদারল্যান্ডসের আগে তিনি খেলবেন, এর আগে এইখানে যদি টিমের সাথে আসলে থাকতে পারেন, আমার মনে হয় যে অনেক সময় দেখা যাবে যে জাকের সোহান দুজনই হয়তো টিমে আছেন, তখন এই সময়টাতে তারা ওই ফিনিশিং রোলটাতে দুজন মিলেই হয়তো একটা ভালো কোনো আউটপুট আনতে পারে। আমি আসলে নির্বাচকরা যেটা বলেছেন যে 3-4-এ আমার মনে হয় যে যেভাবে সাইফ হাসানকে বিবেচনা করা হচ্ছে, সেখানে নুরুল হাসান সোহানকে বিবেচনা করলেও কিন্তু খারাপ হয় না। সোহানের ব্যাটিংটাও কিন্তু এরকম, সোহান কিন্তু উপরের দিকেও খেলেছেন, টেস্টেও কিন্তু বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, টি-20-তে বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। সো তার এই অভিজ্ঞতাটা আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের মনে হয় ভালো হয়। হ্যাঁ, সেটাই। সোহানের গেম মানে গেম সেন্স এরকম, গেম সেন্স কেমন আসলে আমরা প্রমাণ পেয়েছি। উইকেট কিপিংটা নিয়ে আসলে বলার কিছু নেই, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার। আসলে নুরুল হাসান সোহানের ভাগ্যটাকে একটু দুষতে হবে, না হলে তিনি মুশফিকুর রহিমের পর যদি কোনো উইকেট কিপার ব্যাটারকে আসলে ফিউচার যদি ভাবা হতো, সেটা কিন্তু ছিলেন নুরুল হাসান সোহান। এইখানে আসলে ওই যে পারফরমেন্সের বিবেচনায় দেখলে আসলে আপনার মনে হবে যে তিনি হয়তো দলের সুযোগ পাওয়ার মতো নয়, কিন্তু তার জায়গায় যে অন্য আরেকজন অনেক ভালো পারফরমেন্স করেছেন সেটাও আসলে না। এখন মানে এরকম থাকি আসলে একটা দুইটা প্লেয়ারের ক্যারিয়ারে, মানে এরকম ডাউন আসলে হয়ে যায়। এখন এরকম হচ্ছে যে তার যেটুকু ক্যারিয়ার আসলে বাকি রয়েছে, বা দেশের জন্য যদি সেটুকু যদি দিতে পারেন, এশিয়া কাপে আপনি চিন্তা করেন, এশিয়া কাপে যদি আমরা মনে করেন ফাইনালে যেতে পারি, বা আমরা চ্যাম্পিয়ন ধরলাম, সেইখানে যদি এরকম একটা প্লেয়ার থাকে যে এই এতদিন সুযোগ পাননি, কিন্তু তিনি এইখানে এসে কন্ট্রিবিউট করে চ্যাম্পিয়ন করেছেন, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় হবে। সো আমার কাছে মানে এই দুই প্লেয়ারের কাছে চাওয়া থাকবে, সব বা দর্শকদেরও চাওয়া থাকবে যে এই এখন যে সুযোগটা তারা পেয়েছেন, সেটা যাতে তারা সেভাবেই কাজে লাগায়, যাতে দলটা, আমরা কিন্তু গতকালকে যখন দলটা দিল, আমরা কিন্তু বলছিলাম যে এরকম একটা পারফেক্ট একটা এখনের সিনারি অনুযায়ী একটা পারফেক্ট টি-20 দল হয়েছে আমাদের, আমরা পারফরমেন্সও করছি, আমরা সিরিজ জিতছি। এখন বড় ইভেন্টে গিয়ে আসলে প্লেয়াররা কীরকম খেলে, সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। আমাদের এই টিমটাতে আপনি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজি খেলা প্লেয়াররাও রয়েছে, রিশাদকে কিন্তু রেগুলার আমরা ফ্র্যাঞ্চাইজিতে দেখি। সো তাদের কিন্তু আসলে ওই স্ট্যান্ডার্ডটা আসলে আছে। আবার আরেকটা জিনিস, আমরা ওপেনিং নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলাম, এখন আমাদের মনে হচ্ছে যে পারফেক্ট একটা ওপেনিং জুটি আসলে পাওয়া গেছে। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম কিন্তু ভালোই করছেন, ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন, যদিও দুজনে একসঙ্গে আসলে পারফরমেন্সটা করতে পারছেন না। সব মিলে আসলে টিমটা ভালোই হয়েছে। এই টিমটা আসলে দেখা যাক কত। হ্যাঁ, আমরা নেদারল্যান্ডস সিরিজ দিয়ে আসলে এই টিমটা দেখবো যে কিরকম খেলছে, যদিও নেদারল্যান্ডস
কন্ডিশনটা দেশের মাটিতে, মিরপুরে না, সিলেটে কন্ডিশন মিরপুরের চেয়ে আসলে পিচটা বেটার, এটা আমরাও জানি। সো সেই ক্ষেত্রে যদি এইখানে একটা ভালো পারফরমেন্স করে আমরা যেতে পারি, আপনি দেখবেন যে আমরা বড় টিমকে হারিয়েছি কিন্তু অনেক সময় ছোট টিমের কাছে হেরে যাচ্ছি। আমরা ইউএইর কাছে হেরেছি, আমরা আফগানিস্তান, শ্রীলঙ্কার সাথে জিতি তো আফগানিস্তানের কাছে হেরেছি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে ওভারকাম করতে হবে। তবে আরেকটা বিষয়, দর্শকদের কাছে একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই টিমটা নেদারল্যান্ডসের বিপক্ষে মানে অনেক বেটারে বাজে সময় যেতে পারে, বাট এই টিমটা যেহেতু এশিয়া কাপে খেলবে, আপনারা অন্তত এশিয়া কাপ পর্যন্ত ধৈর্য ধরুন। নেদারল্যান্ড সিরিজটা দিয়ে আসলে একজন ক্রিকেটারকে বিবেচনা করবেন না, সেটাই। এখন এই আমরা যদি একটা মানে খেলার মধ্যেই তো থাকবো, সো একটা কম্বিনেশন যদি দাঁড়িয়ে যায়, আমার মনে হয় যে এশিয়া কাপে শ্রীলঙ্কা, আফগানিস্তান এই দলগুলোকে হারিয়ে আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা পসিবল। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।